প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে খেলা জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে আমরা সবসময় আসলে চেষ্টা করি একজন প্লেয়ার বা সংগঠক বা যারা সংশ্লিষ্ট আছে তাদের সকলের সাথে আসলে কথা বলতে, জানতে যে তারা আসলে সামনে কি ধরনের কি টুর্নামেন্ট করছেন। ঠিক আজকেও আসলে জানতে চাই বাংলাদেশ স্কোয়াশ নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। তার কাছ থেকে শুনবো যে সামনে আসলে টুর্নামেন্টগুলো হচ্ছে তিনি কিভাবে এর প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আপনারা এর আগেও ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেছেন, এবারও করতে যাচ্ছেন। সেই টুর্নামেন্ট নিয়ে আপনাদের প্রস্তুতি এবং কি কতদূর এগিয়েছে সেটা একটু শুনবো। ধন্যবাদ। শুরুতে ATN বাংলা এবং আমাদের স্পন্সরকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইস্পাহানি আমাদের প্রত্যেক বছর গত 4 বছর বড় টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করে এবং এই টুর্নামেন্টে 3টা টুর্নামেন্ট থাকে। এটার মধ্যে একটা মেয়েদের জন্য স্যাটেলাইট টুর্নামেন্ট থাকে যেটা ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের অ্যাপ্রুভ, দেশি বিদেশি মেয়েরা খেলে। আর একটা চ্যালেঞ্জ ট্যুর থাকে যেটা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভড, যেখানে প্রফেশনাল স্কোয়াশ প্লেয়াররা খেলে। আর একটা আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হয়। তো 3টার একটা আমরা শেষ করে ফেলেছি, বাকিগুলো 1 তারিখ থেকে শুরু হবে। আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নাই, আমরা প্রস্তুতি নিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্ট ভালো হবে আমরা আশা করি। যারা আসলে প্লেয়ার আছে বা এখানে কারা আসলে পার্টিসিপেন্ট আছে এবং পার্টিসিপেন্ট হিসেবে আসলে খেলবে তাদের কথা যদি একটু শুনি। এখন ওই নেক্সট যে 2টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে ছেলে এবং মেয়েদের, এখানে ছেলেরা এবং মেয়েরা দেশি এবং বিদেশি খেলোয়াড়রা খেলবে। বাংলাদেশি প্লেয়ার বাংলাদেশ সহ 8টা দেশ খেলবে। বাংলাদেশের আমরা নতুন প্লেয়ারদের শেখাচ্ছি যাদেরকে গত 3 বছর 4 বছর আমরা প্রস্তুত করেছি। এরা BKSP স্টুডেন্ট এবং ঢাকায় আছে। এরা ভালো খেলবে, এতে কোনো ডাউট নাই, কারণ এই টুর্নামেন্টে আমাদের সাবকন্টিনেন্টের বেস্ট প্লেয়ারগুলোই আসছে। ইভেন শ্রীলঙ্কার একটা প্লেয়ার আসছে, সে ওয়ার্ল্ডের 100 নম্বরের কাছাকাছি, সে 100 ইন দি ওয়ার্ল্ড। সো ইজ এ ভেরি গুড প্লেয়ার। তাদের সাথে যে আমাদের খেলবে এটাই একটা বড় এক্সপোজার আমাদের প্লেয়ারদের। আমরা একদিন এই সব প্লেয়ারদের ওই লেভেলে দেখতে চাই, তারই প্রক্রিয়ার অংশ আমাদের প্লেয়ারদের এটাই অংশগ্রহণ করা। একটা বিষয় একটু জানতে চাই যে কিছুদিন আগেই নেপাল থেকে নারী পুরুষ উভয় বিভাগে রানার্স আপ হয়েছে এবং এই যে একটা অর্জন, যেটা আসলে আমরা যদি স্কোয়াশের কথা বলি যে সেটা জনসাধারণ মানুষের কাছে একেবারেই এই খেলাটি অপরিপক্ক বা কেউ আসলে জানেই না বলতে গেলে, সেই জায়গাটা থেকে এমন অর্জন আসলে কিভাবে সম্ভব হয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি অন্যর চেয়ে কিছুটা কম না, এটা একেবারেই কম। এবং আমাদের দেশের বাস্তবতা হলো যে স্কোয়াশ একটা ডেড গেম, এটা বিলুপ্তর পথে। আমাদের দেশে অনেক ডিস্ট্রিক্টে কোর্ট আছে, অনেক ভালো ভালো জায়গায় কোর্ট আছে যেটা খেলাধুলা হয় না। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল কলেজ, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বাট স্কোয়াশ ইজ নট দেয়ার, কোর্ট আছে। তার মানে এটা আসলে অন্যতে তুলনা করা যাবে না। আমাদের খেলাটা একটা ডেড গেম, কিন্তু গত 3 বছর ধরে আমরা চেষ্টা করছি এটাকে রিভাইভ করা, প্রমোট করা এবং ফার্দারিং করা। আমরা একেবারে নিবিড়ভাবে আমাদের ইসি কমিটি এটা নিয়ে লেগে আছি যে যেভাবে হোক উইল মেক এ ব্রেক থ্রু। তা ইনশাল্লাহ আমরা এটাকে এলিট গেম থেকে পিপলস গেম করতে পেরেছি। এখন সাধারণ মানুষ এটা খেলে, স্কুল কলেজের বাচ্চারা খেলে এবং আমরা একটা ব্রেক থ্রু করতে পেরেছি। সেই হিসাবে আমরা বলবো যে আমাদের প্রস্তুতি বা আমাদের স্কোয়াশ এখন আর আগের মতো নাই। এটা একটা বড় ট্রান্সফর্ম হয়েছে আমাদের স্কোয়াশ। আপনি জানেন যে আমাদের দেশের আসলে যত টুর্নামেন্ট ছিল ইন্টারন্যাশনাল, অল আর ক্যান্সেলড এবং শিফটেড বাই আদার কান্ট্রি। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ডিফিকাল্ট ফর ইউ, যে এটা একটা কঠিন চ্যালেঞ্জ যে আপনি আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন। এই যে কঠিন চ্যালেঞ্জ, সেটা আপনি কিভাবে নিয়েছেন বা সেটাতে আসলে কিভাবে মোকাবেলা করছেন? আমরা যেটা অর্জন করেছি গত 3-4 বছরে, এখন আমাদের জন্য যে চ্যালেঞ্জ এটাকে ধরে রাখা এবং এটাকে ফার্দারিং করা। তাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্কোয়াশ একটা নতুন আঙ্গিকে দেখা যাবে। এবং এই জন্য আমাদের যে একটা কমপ্লেক্স দেওয়ার কথা সরকার বলেছে, এটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় বনানীতে, একটা জায়গায় এয়ারমার্ক করা আছে রাজুক থেকে, তাহলে আমরা এটা করতে পারবো।
আর এই টুর্নামেন্টের কথা বললেন, ইট ইজ ট্রু যে আমাদের দেশে এখন কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে না, এবং কতগুলো টুর্নামেন্ট ছিল যেটা বাইরে শিফট করে গিয়েছে। বাট ইউ সি, আমাদের এখানেও কিন্তু প্রফেশনাল প্লেয়ার আসবে এবং 7টা দেশের প্লেয়ার আসবে। ইজিপ্টের আসবে, পাকিস্তানের আসবে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইরান, কুয়েত অ্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশের। এদের অনেক কোশ্চেন ছিল, বাট আমাদের কোশ্চেন যেটা আমরা উত্তর দিয়েছি, কারণ আমরা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমরা একটা ব্রেক থ্রু করতে চাই যে বাংলাদেশে ইনশাল্লাহ থিংস আর মুভিং কারেক্ট। আমাদের যে নিরাপত্তার ঝুঁকি, এগুলো বাংলাদেশ গভর্নমেন্ট সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এটা প্রুফ করার জন্যই আমরা আমাদের অ্যাজ পার শিডিউল এটাকে চেঞ্জ করিনি এবং এটা নিয়েই আমরা আগাচ্ছি। আমরা খুবই থ্যাঙ্কফুল, বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, এবং আমাদের যেহেতু নিজস্ব কোর্ট নাই, এই জন্য আমাদের সম্পূর্ণ খেলাগুলো এবার বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে হবে, এবং আমাদের এই প্লেয়াররা মেজরিটি অফ দেম উইল স্টে কুর্মিটোলা গলফ ক্লাব অ্যান্ড ফিউ অফ দেম উইল স্টে অ্যাট দেয়ার ওন ইন ডিফারেন্ট প্লেস। সুতরাং অনেক চ্যালেঞ্জ, অ্যাকচুয়ালি ওইগুলো ওইভাবে এক্সপ্লেন করতে গেলে অনেকগুলো পয়েন্ট আসবে, বাট এটা আমরা এটাকে চিন্তা করে বুঝে তারপরেই আমরা আগাচ্ছি যে আমরা আসলে ছোট ফেডারেশন হলেও ইন্টারন্যাশনাল স্পোর্টস এরিনাকে একটা সিগন্যাল দিতে চাই আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে বাংলাদেশ ইজ ফাইন, ইউ ক্যান কাম বাংলাদেশ অ্যান্ড ইউ ক্যান ডু স্পোর্টস হিয়ার অলসো। একটু স্পন্সর নিয়ে আপনার কাছে শুনতে চাই যে স্পন্সরের অবস্থাটা কি এবং কতটুকু কি হেল্প পাচ্ছেন আপনি, পাশাপাশি ভেন্যুটা কোথায় হচ্ছে এবং অন্যান্য দেশের যারা প্লেয়ার আসছে তাদের অ্যাবিলিটি এবং আপনার প্লেয়ারের অ্যাবিলিটিটা আসলে কতটুকু, অল ওভার একটু শুনি টেকনিক্যাল বিষয়গুলো। সব কিছু তো সব জায়গায় পাওয়া যাবে না, এটা তো ইকোনমিক্সে বলে যে রিসোর্স কনস্ট্যান্টই থাকবে, ওইটা নিয়ে আগাইতে হবে। এবং একটু তো স্পন্সরের ব্যাপারে ঝুঁকি আছেই প্রেজেন্ট কনটেক্সটে, বাট ইস্পানি ইজ অলওয়েজ উইথ আস। আমরা সবসময় প্রত্যেক বছর সবচেয়ে বড় টুর্নামেন্টে ইস্পানির স্পন্সরে করি। আমাদের আরও কিছু স্পন্সর আছে যেটা আমাদের ব্যক্তিগত কানেকশনে সৃষ্টি করা, এবং ওখান থেকেও আমরা সাপোর্ট পাই। এবং ইউল বি হ্যাপি টু নো যে আমরা অনেকগুলো ফর্মেটে এখন খেলাধুলা করি। আমাদের ইন্টার ইউনিভার্সিটি ওমেন্স লিগ হয়, আমাদের ইউনিভার্সিটি খেলা হয়, আমাদের আন্ডার 8 আর 9 শুধু চিলড্রেনদের জন্য টুর্নামেন্ট হয়, এজ গ্রুপের তো হয়ই। সুতরাং অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই তো আমরা, তা নাহলে আর সংগঠক থাকারই বা কী দরকার, এটা তো এমনি চলতে থাকবে। আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম মোতাবেক পিছনে পড়বো না, সামনের দিকে যাব, এটাই হলো আমাদের প্রত্যাশা এবং করবো ইনশাল্লাহ। ভেন্যুটা কোথায় হচ্ছে? আমাদের এই টুর্নামেন্টটা মেইনলি আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে হবে, কারণ আপনি জানেন যে বাংলাদেশে ওইটাই হলো বেস্ট ভেন্যু, কোনো জায়গায় একটা কোর্টের বেশি নাই, ওখানে 3টা কোর্ট নিয়ে একটা কমপ্লেক্স। ইভেন নেপালে ইউল বি সারপ্রাইজ, 5টা কমপ্লেক্স নিয়ে কোর্ট নিয়ে একটা কমপ্লেক্স। বাংলাদেশে এটা নাই, এটা আমাদের দুর্ভাগ্য। বাট আমরা যা মনে করছি যে প্রেজেন্ট যারা কনসার্ন ওনারা আমাদের এটা দিবেন, আমরা এরকম একটা ভেন্যু পাবো বনানীতে। হাউএভার এই টুর্নামেন্টের জন্য মেইন ভেন্যু হবে আর্মি স্কোয়াশ কমপ্লেক্স। আচ্ছা, টেকনিক্যালি তো অনেক বিষয়ই আছে, সেগুলো সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা, টেকনিক্যাল বিষয় নিয়ে যদি একটু বলেন। তো এইরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে অনেক কিছু এক্সপেকটেশন থাকে। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের একটা স্ট্যান্ডার্ড আছে, প্রফেশনাল স্কোয়াশের একটা স্ট্যান্ডার্ড আছে, বাট এইটা কিন্তু আমাদের প্রথম না। এর আগে স্পানির 3টা আমরা করেছি, আর চিটাগংয়ে 2টা করেছি। আর এই সময়ের মধ্যে আমরা কিছু তৈরিও করে ফেলেছি। ইউল বি এগেন হ্যাপি যে আমরা 18-19 জন ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের কোচ তৈরি করেছি, তার মধ্যে মেয়ে কোচও আমরা তৈরি করেছি, যেটা আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেই নাই। সুতরাং ম্যান পাওয়ার, টেকনিক্যাল ম্যান পাওয়ারের দিক দিয়ে বাংলাদেশ স্কোয়াশ আমরা মোটামুটি গর্ব করেই বলতে পারি যে উই আর সেলফ সাফিসিয়েন্ট। আমরা যে কোনো লেভেলের টুর্নামেন্ট করতে পারি, আর আমাদের যদি এদেরকে একটু এক্সপোজার দেওয়া যায়, এরা বিদেশে যেয়ে আম্পায়ারিং এবং রেফারিং করতে পারবে। কিন্তু ওই জিনিসটা আমাদের দেশে এখনও ওই কালচারটা হয় নাই, স্কোয়াশে তো নাই। আস্তে আস্তে এটা হবে ইনশাল্লাহ, এবং উই আর রেডি। আমাদের টেকনিক্যালি যে প্রবলেমগুলো আদার দেন দি কোর্ট, ওগুলো আমরা ওভারকাম করেছি ইনশাল্লাহ। শেষ একটা প্রশ্ন শুনতে চাই যে সকলেই আসলে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় বা দেখতে চাচ্ছে, নতুন কেমন ক্রীড়াঙ্গন আপনি আসলে দেখতে চান? আমি একটা স্বচ্ছ, রাজনীতিমুক্ত, খেলাধুলার ক্রীড়া অঙ্গন দেখতে চাই। এখানে যারা ক্রীড়া সংগঠক থাকবে তাদের এই রাজনীতি করা যাবে না, এবং
সেলফলেসলি সাপোর্ট দিতে হবে। এটাও তো দেশের একটা অংশ, এবং যারা খেলাধুলা করে তারা তো আমাদের সন্তান তুল্য। তা আমাদের সন্তানদের সাথে আমরা যেন নেমোখারামি না করি, এইটা আমি চাই। 2 নম্বর আমি চাই হলো যারা খেলোয়াড় এদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। একেবারে পয়সা কড়ি কামানোর জন্য যে খেলতে হবে ওই মানসিকতা বাংলাদেশে এখনও করলে চলবে না। পয়সা কড়ি তো আসবেই, একটা পর্যায়ে যখন যায় তখন পয়সা কড়ি হয়। তবে একটা জিনিস ট্রু, পৃথিবীতে খুব এমন কোনো প্লেয়ার নেই যে নিজে এবং তার পরিবারের সমর্থ এবং সাপোর্ট ছাড়া প্লেয়ার হয়েছে। প্লেয়ার হওয়ার পরে সে অনেক সাপোর্ট পায়, অনেকে নিজস্ব হেলিকপ্টার থাকে, বিমান থাকে, কিন্তু শুরুতে কিন্তু তার বাপ মা অথবা ফ্যামিলি এবং তার সাপোর্টেই সে হতে হয়। এই কালচারটা আমাদের দেশে এস্টাবলিশ করতে হবে। 3 নম্বর হলো আমি চাই এইটা মুক্ত হোক, যে ব্যুরোক্রেসি মুক্ত হোক। আমি জানি যে ডিস্ট্রিক্টে ডিসি ইজ দি হেড অফ দি স্পোর্টস, উনি এত ব্যস্ত থাকেন, এত কাজ, এতগুলো, তো স্পোর্টসে অ্যাকচুয়ালি সময় বা দেবে কীভাবে, ডেভেলপমেন্ট বা কী করবে। এই যে ফেডারেশনগুলো যেমন ব্যুরোক্রেসির বাইরে, এইরকমভাবে প্রত্যেকটা লেভেলে ডিভিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার, এইগুলো ব্যুরোক্রেসির বাইরে এনে ইন্ডিপেন্ডেন্টলি যারা সংগঠক তাদের হাতে ছেড়ে দিলে মনে হয় একদিন না একদিন আমাদের স্পোর্টস ভালো করবে। অনেক ধন্যবাদ আপনাকে। নারী টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বুধবার আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জ্যোতি নাহিদারা। শারজায় আগামী 3 অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে এবারের টি-20 নারী বিশ্বকাপের। Excellent use of the feet. That's straight down the ground and it's 6 runs. রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু ঢাকা থেকে সরিয়ে আইসিসি নিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশ ছাড়ার আগে ফটো সেশন শেষে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, সেমিফাইনাল খেলা সম্ভব তাদের। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। বিশ্বকাপে প্রথম ম্যাচ দিয়ে ক্যারিয়ারের 100তম টি-20 খেলতে নামবেন নিগার সুলতানা। তবে ক্যারিয়ারের 100তম ম্যাচ বলে নয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান জ্যোতি। প্রথমত ম্যাচ উইন করা, কারণ 4টা বলবো 2014 এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। বিশ্বকাপের বি গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনাল খেলবে। ফুটবল ফেডারেশনের সভাপতি পদে কাউকে সমর্থন দেবে না বিএনপি। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। স্বৈরাশাসক শেখ হাসিনার দোসর হলেও সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হোক তা চান না তিনি। গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়া অঙ্গনেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী 26শে অক্টোবর। সব আলোচনার কেন্দ্র সভাপতি পদ নিয়ে। কদিন আগেই ব্যবসায়ী তরফদার রুহুল আমিন ঘোষণা দেন তিনি লড়বেন এই পদের জন্য। সেদিন একই অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ক্রীড়া সংগঠক। তাই গুঞ্জন, সভাপতি পদে কি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছেন সাইপ পাওয়ারটেকের মালিক? আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে সেই লোকগুলিকে বিএনপি সমর্থন করে। সেটা XYZ যে কেউ হতে পারে। দল থেকে কাউকে কোনো আলাদা করে সমর্থন দিচ্ছি না।
আমাদের সমর্থনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে, ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই ধরনের লোক যদি সভাপতি পদে আসেন, তাদের সকলের প্রতি আমাদের সমর্থন থাকবে। এ সময় তিনি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর যেন অতি দ্রুত সংস্কার হয়। কাজী সালাউদ্দিনের যে আজ্ঞাবহ ডিএফএ গুলি আছে, সেগুলোকে কিভাবে সংস্কার করা যায় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়, যাতে যোগ্য কাউন্সিলররা আসে, তারা যাতে যোগ্য লোককে বেছে নিতে পারে। যে ক্রীড়া উপদেষ্টার এখানে অনেক বেশি ভূমিকা রাখার বিষয় রয়েছে এবং পাশাপাশি আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদেরও বিশেষ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। দেশের স্বার্থে, দেশের ফুটবলের স্বার্থে প্রত্যেকটি ডিএফএর সংস্কার হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিএনপির ক্রীড়া সম্পাদক কথা বলেন, দেশ সেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক 2 এমপি সাকিব আর মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও। সাকিব মাশরাফির মতো একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তারা যেভাবে তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তারা এই স্বৈরাচার সরকারের সাথে অংশগ্রহণ করেছে, এটি তাদের সবচেয়ে বড় অপরাধ এবং এটির জন্য জাতি তাদেরকে ক্ষমা করবে কি করবে না সেটা আমি জাতির কাছে ছেড়ে দিলাম। বাট আমি একজন স্পোর্টসম্যান হিসেবে চাই কারণ আমি যাতে কোনো মিথ্যা মামলা না হয়, তাদেরকে যাতে কোনো হয়রানি করা না হয় এবং তারা এই সরকারের সাথে থেকে যে সকল অপরাধের সাথে জড়িত ছিল সেই অপরাধগুলি যদি তারা করে থাকে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা বাংলাদেশের মানুষ দেখবে। অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবর মাসে অবসর নেবেন টেস্ট থেকে, তবে ওয়ানডে খেলতে চান আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। Bowled him right through Rohit Sharma. Second ball, Shakib strikes, and this one just went on with for the ball to turn. অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। এ সময় সাকিব আরও জানান, টি-20 বিশ্বকাপে ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। গত বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজের। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাবেক সহ-সভাপতি তাবিত আওয়াল। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই রাজধানীর এক হোটেলে সংবাদ মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচন করার কথা জানান তাবিত আওয়াল। নানা আন্দোলনেও পদত্যাগ করেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে তিনি আর প্রার্থী হবেন না এমন ঘোষণা দেওয়ার পরপরই সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলেন তরফদার রুহুল আমিন। এবার তারই পদ ধরে সভাপতি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন 2 বারের সাবেক সহ-সভাপতি তাবিত আওয়াল। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতব, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারব। আগামী ২৬শে অক্টোবরের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে জানান, র্যাঙ্কিংয়ের উন্নতি সহ খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগে খেলার ব্যবস্থা করবেন। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে।
তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। বাফুফের সভাপতি প্রার্থী তাবিত আউয়াল বলেন, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠকদের নিয়ে তিনি প্যানেল করবেন। আরও জানান, ব্যক্তি দিয়ে নয়, পারফরম্যান্স দিয়ে মাঠেই চমক দেখাতে চান তিনি। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।